বাড়িতে তল্লাশি চালাচ্ছিল তখনই উনি সম্ভবত পরিস্থিতি বেগতিক বুঝেই পালানোর চেষ্টা করেন। শুধু পালানো কি, এটা তো প্রমাণ লোপাটের চেষ্টাও মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, সেরকমই মনে করা হচ্ছে, কারণ উনি প্রথমে বাড়ির পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন। আর ঠিক সেই সময়ে নিজের দুটো মোবাইল ফোন বাড়ির পাশে একটা ডোবা বা পুকুরের মতো জায়গায় ছুঁড়ে ফেলে দেন। একদম, ফোন ফেলে দিয়েই পাশের ধানক্ষেতের দিকে দৌড়। তারপর? তবে ইডি অফিসাররা তো ছাড়ার পাত্র নন, ওনারা প্রায় পিছু ধাওয়া করে ধরে ফেলেন তাকে। আর যখন ধরা পড়লেন তখন নাকি সারা গায়ে কাদা। হ্যাঁ, রিপোর্টে তো তেমনই বলা হচ্ছে, কাদামাখা অবস্থায় ধরা পড়েন। কিন্তু এই ফোন ফেলে দেওয়ার ব্যাপারটা, এটা খুব গুরুত্বপূর্ণ। কেন বলুন তো? মানে ফোন তো ফেলেই দিতে পারেন ভয়ে। দেখুন, ফোন তো এখন শুধু কথা বলার যন্ত্র না, ওটা তথ্যের ভাণ্ডার। তা ঠিক। তদন্তকারী সংস্থাগুলো মানে ইডি মনে করছে ওই ফোনগুলোতে এমন কিছু তথ্য, হয়তো চ্যাট, যোগাযোগের প্রমাণ, এগুলো থাকতে পারে যা এসএসসি দুর্নীতি মামলায় খুব জরুরি। ও আচ্ছা। সেগুলো যাতে তদন্তকারীদের হাতে না আসে, সম্ভবত সেই জন্যই ফোনগুলো লোপাট করার চেষ্টা। কিন্তু ফোনগুলো কি পাওয়া গেছে? হ্যাঁ, সেটাই তো মজার ব্যাপার। পরে ওই ডোবা বা পুকুর থেকেই নাকি ফোন দুটো উদ্ধারও করা হয়েছে। সত্যি? হ্যাঁ, এখন দেখার বিষয় হলো ওই ফোন থেকে তদন্তে কতটা সাহায্য পাওয়া যায়, ডেটা রিকভার করা যায় কিনা। ভাবা যায় কতটা মরিয়া হলে এই কাজ কেউ করতে পারে, কিন্তু এই চেষ্টার পেছনে যে মূল অভিযোগ মানে এসএসসি দুর্নীতি, সেটা ঠিক কি? আর জীবনকৃষ্ণ সাহার নাম এর সঙ্গে জুড়ল কিভাবে? দর্শকদের জন্য একটু যদি বলেন। দেখুন, এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতিটা, এটা পশ্চিমবঙ্গের সাম্প্রতিককালের অন্যতম বড় একটা কেলেঙ্কারি এবং রাজনৈতিকভাবেও খুব সংবেদনশীল। সেটা তো বটেই। মূল অভিযোগটা হল সরকারি স্কুলে শিক্ষক বা শিক্ষকর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। হ্যাঁ, মানে যোগ্য যারা তাদের বাদ দিয়ে টাকার বিনিময়ে অন্যদের চাকরি দেওয়া হয়েছে। হ্যাঁ, টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট যদি দেখেন, এই টাকার অঙ্কটা নাকি পদ অনুযায়ী ৫ লক্ষ থেকে ১৫ লক্ষ বা তারও বেশি হতে পারত। বাপরে, বিশাল ব্যাপার। হ্যাঁ, অভিযোগ হলো এটা একটা বিরাট নেটওয়ার্কের মাধ্যমে চলত। আর জীবনকৃষ্ণ সাহার গ্রেফতার এই নেটওয়ার্কের অংশ হিসেবেই দেখা হচ্ছে। ইডি সূত্রে তো তেমনই দাবি করা হচ্ছে। ওনার বিরুদ্ধে অভিযোগ, উনি এই নিয়োগ দুর্নীতির সঙ্গে নাকি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, সম্ভবত টাকার লেনদেনেও ওনার ভূমিকা ছিল। কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। কি সেটা? এই একই অভিযোগে ওনার গ্রেফতার কিন্তু এটাই প্রথমবার নয়। তাই নাকি? এর আগেও গ্রেফতার হয়েছিলেন এই একই মামলায়? হ্যাঁ, এই তথ্যটা কিন্তু ঘটনাটাকে অন্য একটা মাত্রা দিচ্ছে। বটেই তো। কবে হয়েছিল সেটা? এই একই এসএসসি দুর্নীতি মামলায় আরেকটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মানে সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। হ্যাঁ, সিবিআই তাকে আগে গ্রেফতার করেছিল। সেটা ২০২৩ সালের এপ্রিল মাসের ঘটনা। ও, গত বছর? হ্যাঁ, সেই সময় উনি প্রায় ১৩ মাস মানে ১ বছরেরও বেশি বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন, মানে জেলে ছিলেন আর কি। তারপর এই বছর মানে ২০২৪ সালের মে মাসে উনি সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্তি পান। তার মানে জামিনে বেরোনোর মাত্র ৩ মাস পরেই আবার গ্রেফতার, একই মামলায়। ঠিক, এবার ইডির হাতে। বিষয়টা তাহলে বেশ জটিল। আচ্ছা, আগেরবার সিবিআই, এবার ইডি, দুটো আলাদা সংস্থা কেন একই মামলায় তদন্ত করছে? এর কি কোনো